আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। ক্লাস সবার সর্বপ্রথম যে সৃজনশীলটা আছে সেটা হচ্ছে কি, প্রশ্নটা একটু পড়ি আমি। প্রশ্নটা হচ্ছে, জনাব তমাল 1 জুন 2021 তারিখে আইন পেশার অফিস চালু করেন। উক্ত মাসে তার নিম্নরূপ লেনদেন ঘটে। জুন 1 আইন পেশায় 1,60,000 টাকা বিনিয়োগ করা হলো। জুন 2 নগদে আলমারি ক্রয় 25,000 টাকা। জুন 3 অফিস ভাড়া পরিশোধ করা হলো 15,000 টাকা। জুন 5 ধারে আইনি সেবা দেওয়া হলো 45,000 টাকা। জুন 10 ধারে আসবাবপত্র ক্রয় করা হলো 28,000 টাকা। জুন 15 মোক্তাদের নগদ আইনি সেবা দেওয়া হলো 55,000 টাকা। জুন 20 মালিক কর্তৃক উত্তোলন 6,500 টাকা। জুন 25 ধারেকৃত আসবাবপত্রের মূল্য পরিশোধ 15,000 টাকা। ক নম্বর প্রশ্ন আমাকে বলেছে 5 তারিখে লেনদেনের জাবেদা করো। ঠিক আছে, তো জাবেদার ঘর আমরা জানি কি, একটু তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারপর এখন তারিখ কত? 2021 জুন 5 তারিখে কি বলেছে? ধারে আইনি সেবা দেওয়া হলো 45,000 টাকা। ধারে আইনি সেবা দেওয়া হলো, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে উনি কি একটা প্রত্যক্ষ সেবা। আমরা জানি কি ব্যবসায় 3 প্রকার, ঠিক আছে। এর মধ্যে আইন পেশা, ডাক্তারি পেশা, এগুলো হচ্ছে তোমার প্রত্যক্ষ সেবা। সেবামূলক ব্যবসায় যেগুলো আছে ওইগুলাকে ধারে সেবা দেওয়া হয়, কি শুধুমাত্র সেবা প্রদান করা হয়। যেহেতু আমি ধারে সেবা প্রদান করছি, তো আমার কি দেনাদারের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, আর সেবায় হিসাব ক্রেডিট। টাকা কত? 45,000, ঠিক আছে। 45 নিচে আমরা ব্যাখ্যা দিয়ে দেব। ধারে সেবা প্রদান করা হলো, ধারে সেবা প্রদান করা হলো। শেষ। এ আমাদের ক নাম্বার। খ নাম্বারে চলে যাই। খতে কি বলছে? মাস শেষে মিস্টার তমালের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে। স্বত্বাধিকারের পরিমাণ, একটা জিনিস এই জায়গাতে দেখো, স্বত্বাধিকার মালিকানা সত্ত্ব, স্বত্বাধিকার মালিকানা সত্ত্ব আর সমাপনী মালিকানা সত্ত্ব। সমাপনী মালিকানা সত্ত্ব যখন আমাদের এই 3টা শব্দ থাকবে, ঠিক আছে। এই 3টা শব্দ থাকলে আমরা শুধুমাত্র 4টা জিনিস বা 4 ধরনের লেনদেন নিয়ে কাজ করব। কি কি? 1 নম্বর মূলধন, 2 আয়, 3 ব্যয়, আর সর্বশেষ উত্তোলন। এই 4 ধরনের লেনদেন নিয়ে কাজ করব,
ঠিক আছে। স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। যখন আমাদের প্রশ্নের মধ্যে আমরা এই তিনটা শব্দ দেখতে পারবো, তিনটা যে কোনো একটা শব্দ দেখতে পারবো, তখন আমরা 4 শ্রেণীর লেনদেন নিয়ে কাজ করব। এর মধ্যে মূলধনটা আমার যোগ হবে, আয় যে লেনদেনগুলো আছে আয় লেনদেনগুলো যোগ হবে, ব্যয়গুলো মাইনাস হবে, উত্তোলন মাইনাস হবে। ঠিক আছে, অর্থাৎ আমার মালিকানা সত্ত্বের মধ্যে 4টা উপাদান আছে। মালিকানা সত্ত্বের যে 4টা উপাদান আছে, মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, ওই 4টা লেনদেন নিয়ে আমরা এই অঙ্কটা করবো আর কি। ঠিক আছে, তো এখন চলো অঙ্কতে চলে যাই। অঙ্কতে আমাদের কি বলছে দেখে আসি। 4 ধরনের লেনদেন, 4 ধরনের লেনদেন। সর্বপ্রথম লেনদেন হচ্ছে কি আমাদের মূলধন, তারপর হচ্ছে কি আয়, তারপর ব্যয়, তারপর উত্তোলন। শুধুমাত্র এই ধরনের 4 ধরনের লেনদেন নিয়ে আসবো। ঠিক আছে, কোনো প্রকার সম্পদ ক্রয় এই লেনদেনে আসবে না বা এই অঙ্কেতে আসবে না। ঠিক আছে, আমি আবারও বলতেছি সম্পদ ক্রয়। ঠিক আছে, তোমরা অধিকাংশ শিক্ষার্থীরা এই ভুলটা করো, সম্পদ ক্রয় করছে, এটা হচ্ছে তোমরা কি করো, মালিকানা সত্ত্বের ঘরে বা স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করে তখন ওইটার মধ্যে নিয়ে আসো। ঠিক আছে, কিন্তু এই কাজটা করা যাবে না। সম্পদ ক্রয় কখনোই আসবে না, সম্পদ ক্রয় আসবে না। ঠিক আছে, সম্পদ ক্রয় আমার এইটার মধ্যে আসবে না। কেন আসবে না একটু দেখি চলো। সম্পদ ক্রয় করতেছি, ধরো আমার লেনদেনে বললো 10,000 টাকায় যন্ত্রপাতি ক্রয়। ঠিক আছে, তাহলে যন্ত্রপাতি আমার জন্য কি একটা সম্পদ। ঠিক আছে, যন্ত্রপাতি আমার যেহেতু একটা সম্পদ, তাহলে আমার যখন আমি হিসাব সমীকরণ করতে যাব তখন কি আমার সম্পদ, এটা হচ্ছে সম্পদ এ। ঠিক আছে, এই ঘরে আমার কি করতে হবে, এই ঘরে আমার যন্ত্রপাতি নামক একটা ঘর থাকবো। আর এখানে যদি আমি নগদ টাকায় ক্রয় করছি, নগদ আর যন্ত্রপাতি নামের ঘর হবে। ঠিক আছে, তাহলে কি হবে, আমার যন্ত্রপাতির ঘরে 10,000 যোগ নগদের ঘর থেকে 10,000 টাকা কি মাইনাস। ঠিক আছে, এই লেনদেন কি শুধুমাত্র সম্পদের ঘরের মধ্যেই সীমাবদ্ধ, শুধুমাত্র সম্পদের ঘরে সীমাবদ্ধ, এটা মালিকানা সত্ত্ব ঘরে যায় নাই। এই কারণে হচ্ছে সম্পদ ক্রয়, সকল প্রকার সম্পদ ক্রয় আমার মালিকানা সত্ত্ব বিবরণীতে আসবে না। বা যেটা মালিকানা স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, যখন এগুলো খোলা থাকবে তখন আমার কি এটা আসবে না। এখন আমরা চলো অঙ্কতে যাই। অঙ্কতে কি বলছে একটু দেখে আসি, লেনদেনগুলো পরে আসি। ঠিক আছে, অঙ্কতে লেনদেনগুলো পরে আসি। কি বলছে, স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করতে বলছে। স্বত্বাধিকারের পরিমাণে আমার কি হচ্ছে, কয় ধরনের লেনদেন যাবে, মাত্র 4 ধরনের। কি কি, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। আর শুধুমাত্র কি সম্পদ ক্রয় বিক্রয় কখনো আমার মালিকানা সত্ত্ব বিবরণীতে যাবে না বা মালিকানা স্বত্বাধিকার পরিমাণ নির্ণয় করা যাবে না। সবার ফার্স্ট একটা লেনদেন আছে জুন 1। কি বলছে, আইন পেশায় 1,60,000 টাকা বিনিয়োগ করা হলো। আমি সম্পদ ক্রয় আর আসবাবপত্র মালিকানা সত্ত্ব নির্ণয়ে আসবে না। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক বলেছ। তাহলে আমাদের ঘরটা হবে কি, ঘরটা হবে তারিখ বিবরণ, টাকা, ঠিক আছে। স্বত্বাধিকারের পরিমাণ মানে হচ্ছে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়, অর্থাৎ সি প্লাস আর মাইনাস এ মাইনাস ডি। ঠিক আছে, এই 4টা উপাদান নিয়ে আমরা কাজ করব। সবার ফার্স্টে কি বলছে, 2021 জুন 1 কি বলছে, আইন পেশায় বিনিয়োগ করা হলো। আইন পেশায় বিনিয়োগ করা হলো। আইন পেশায় বিনিয়োগ কত টাকা বিনিয়োগ করছি, 1,60,000 টাকা। তো এখানে লিখবো আমরা 1,60,000। ঠিক আছে, তারপরে এই যে যেটা বলেছিলাম রেড ফ্ল্যাগ, নগদে আলমারি ক্রয় 25,000 টাকা। ঠিক আছে, এটা আমার কখনোই আসবে না।
এই লেনদেনটা আসবে না, কারণ কি এটা আমার হচ্ছে কি সম্পদ ক্রয়, শুধুমাত্র সম্পদের ঘরে থাকে। ঠিক আছে, এখন দেখো কি বলছে, জুন 3 জুন 3 কি বলছে, অফিস ভাড়া পরিশোধ করা হলো। অফিস ভাড়া পরিশোধ, অফিস ভাড়াটা কি ভাড়া, ভাড়া আমার এক প্রকার ব্যয়, ব্যয় সবসময় কি হয় মালিকানা সূত্রের ঘর থেকে কি মাইনাস করতে হয়, তাহলে মাইনাস অফিস ভাড়া পরিশোধ। অফিস ভাড়া পরিশোধ কত টাকা, 15,000 টাকা। 15,000 টাকা কি আমরা এখান থেকে মাইনাস করে দেব। ঠিক আছে, কত আসছে, 1,60,000 থেকে 15,000 গেলে 1,45,000। তোমরা ইচ্ছা করলে এখান থেকে এটা মাইনাস করে তারপর আবার লেখা করতে পারো, আর যদি ইচ্ছা করে যে তোমরা যদি ভাবো যে হয়তো সবগুলো যুগের গুলো যোগ বিয়োগের গুলো বিয়োগ করে একসাথে সবার লাস্টে ফাইনাল রেজাল্ট দেবো, ওইটাও করতে পারো, সেই ক্ষেত্রে কোনো আপত্তি নেই। ঠিক আছে, তারপরে কি বলছে, ধারে আইনি সেবা দেওয়া হল, ধারে আইনি সেবা প্রদান করছি, ওই আর তাহলে কি হইতেছে, আয় হয়েছে। কেন, গত ক্লাসে বলছিলাম হিসাব নিকাশের ভিত্তি দুই প্রকার। কি কি হিসাব নিকাশের ভিত্তি দুই প্রকার, নগদান ভিত্তিক আর বকেয়া ভিত্তিক। আধুনিক হিসাব বিজ্ঞান বকেয়া ভিত্তিক হিসাব নিকাশের উপর প্রতিষ্ঠিত, যার কারণে ধারে আয় হওয়া মাত্রই তা আয় হিসেবে লিপিবদ্ধ করা লাগে। সেটা আমি ধারে করছি বা নগদে করছি ওইটা আমার দেখার বিবেচ্য বিষয় না, আমার বিবেচ্য বিষয় হলো আমি আয় হয়েছি কিনা। ঠিক আছে, তো প্লাস ধারে সেবা প্রদান, ধারে সেবা প্রদান কত টাকা, 45,000। তাহলে এখানে আসছে 1,90,000 টাকা। আচ্ছা চলো আমরা যেটা এখানে রেখেই ফেলি, 1,90,000। তারপর এই যে এখানে আরেকটা রেড ফ্ল্যাগ, রেড মার্ক, ধারে আসবাবপত্র ক্রয় করা হলো 28,000 টাকা। সম্পদ ক্রয়, এটা আমার এখানে আসবে না, কারণ কি এটা সম্পদ শ্রেণীর হিসাব, এখানে শুধুমাত্র আমার মালিকানা সত্ত্ব শ্রেণীর হিসাব আসতে হবে। ঠিক আছে, তারপরে কি বললো, জুন 15 কি বলছে, মক্কেলদের নগদ আইনি সেবা দেওয়া হলো। তাহলে কি হবে, এটা কি নগদ আইনি সেবা, তাহলে কি হচ্ছে, এটা আমার টাকা আসতেছে, আয় হইতেছে, তার মানে কি হবে, এটা প্লাস হবে, প্লাস নগদে সেবা প্রদান কত টাকা বলছে, 55,000। 2,45,000। ঠিক আছে, তারপর এই যে তারপর কি বলছে, মালিক কর্তৃক উত্তোলন 6,500 টাকা 20 তারিখ মাইনাস উত্তোলন কত টাকা, 6,500 টাকা। 6,500 টাকা কি করতে হবে আমাদের, মাইনাস করতে হবে। তাহলে আনসার আসতেছে কত, তাহলে এখানে আসতেছে কত, টোটাল 2,38,538 হচ্ছে 44 আর 500 1,000 45,000। ঠিক আছে, এটাই আনসার। এখন বলতে পারো কেন, এখানে দেখো ধারে কৃত আসবাবপত্রের মূল্য পরিশোধ 15,000 টাকা। ঠিক আছে, এখানে কি বলছে, ধারে 25 তারিখের লেনদেনটা আসে না, এখানে একটু ব্যাখ্যা দিয়ে দিই। ধারে কৃত আসবাবপত্রের মূল্য পরিশোধ 15,000 টাকা। আসবাবপত্র আমি ধারে ক্রয় করছিলাম, কোথায়, ধারে আসবাবপত্র ক্রয় করছিলাম, তাহলে এটা কোথায় গিয়েছিল, আমার আসবাবপত্র নামক সম্পদের ঘরে গিয়েছিল, আর হচ্ছে কি দায়ের ঘরে চলে গিয়েছিল। এখন যেহেতু আমি টাকা পরিশোধ করলাম, আসবাবপত্রের টাকা পরিশোধ করছি, তার মানে কি আমার নগদ থেকে টাকা চলে গেছে, নগদান হিসাব থেকে টাকা চলে গেছে, এ কারণে আমার নগদ থেকে মাইনাস। তারপরে কি আসবাবপত্রের মূল্য পরিশোধ করছিলাম, আমার পাওনাদার হিসাব ছিল, তাহলে কি করতে হবে, আমার পাওনাদার হিসাব থেকে মাইনাস করতে হবে। এই যেহেতু এটা পাওনাদার এবং হচ্ছে কি সম্পদ শ্রেণীর হিসাব, অর্থাৎ দায় এবং সম্পদ শ্রেণীর হিসাব, এই কারণে এটা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব হিসাবে আসবে না। তারপরে কি বললো, জুন, তারপরে বললো কি জুন 1, 5, 10 এবং 25 তারিখের লেনদেনগুলোর দ্বারা হিসাব
হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। ঠিক আছে, চলো যাই। তাহলে হিসাব সমীকরণ আজকে হচ্ছে আমরা আরেকটা পদ্ধতিতে হিসাব সমীকরণ করবো, এভাবেও করা যায়, সেক্ষেত্রে কোনো আপত্তি নেই বা কোনো কিছু নাই, আমরা করতে পারি। এই ক্ষেত্রে কি করবো আমরা? সবার ফার্স্টে আগে কি করব? তারিখ, মন্তব্য, মালিকানা সত্ত্ব, এই তিনটা ঘর করে ফেলবো। ঠিক আছে, এই তিনটা ঘর সবসময় সবার ফার্স্টে আগে করব। আমাদের ঘর নিয়ে অনেক ঝামেলা থাকে, আমরা হয়তো ঘর করতে পারি না, বা অঙ্ক করতে গেছি দেখা গেছে কি আমরা অর্ধেক ঘর করছি, একটা ঘর করিনি। ঠিক আছে, সবার ফার্স্টে আমরা তারিখ, এই যে এখানে প্লাস, এখানে ইকুয়াল চিহ্ন। ঠিক আছে, আর এটা হচ্ছে কি সম্পদ এ। সম্পদ এ বাই এল, মালিকানা সত্ত্ব ও ওনার্স ইকুইটি। ওকে, এখানে দেখো, তারপর আমরা কি দায়ের ঘরে চলে যাই। একটু কাজটা ঠিক বিপরীত পাশ থেকে আসবো। ঠিক আছে, অর্থাৎ আমরা ডান পাশ থেকে ঘরগুলো করবো, তাহলে হচ্ছে আমাদের সম্পদের যে ঘরটা আছে, বিশেষ করে সব থেকে বেশি ভুল লাগে আমাদের সম্পদের ঘরে, তাহলে ঘরগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, বা একদম না ভুল হবে না। ঠিক আছে, আমার 1 তারিখ বলছে, 1 তারিখে কি বলছে? আইন পেশায় 1,60,000 টাকা বিনিয়োগ করা হলো, তার মানে কি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, আমার নগদান একটা ঘর আসবে। তারপর 5 তারিখে কি বলছে? ধারে আইন হিসাব দেওয়া হলো, এটা যা আমাদের সবার ফার্স্টে দেওয়া ছিল, দেনাদার হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট, তাহলে এখানে কি দেনাদার নামক সম্পদের একটা ঘর হবে। ঠিক আছে, তারপর কি বললো? 10 তারিখে কি বললো? ধারে আসবাবপত্র ক্রয় করা হলো, তার মানে কি আসবাবপত্র কি আমার জন্য একটা সম্পদ, আসবাবপত্র কি আমার জন্য একটা সম্পদ, এবং আসবাবপত্রের নামে কি আমার আলাদা আরেকটা ঘর করতে হবে সম্পদ পাশে। এখন এটা কি করছিলাম? ধারে ক্রয় করছিলাম, তার জন্য কি আমার দায়ের ঘরে কি করতে হবে? আমার পাওনাদার বা প্রদেয় হিসাবের নামে আলাদা একটা ঘর হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্কের প্রয়োজনীয় ছকগুলো। ঠিক আছে, তো আমরা এখন কি করব? তারিখ 2021 সাল জুন 1 কি বলছে? আইন পেশা বিনিয়োগ 1,60,000 টাকা, তাহলে নগদের ঘরে 1,60,000, আর মালিকানা সত্ত্বের ঘরে 1,60,000। এখন মন্তব্য কি? মন্তব্য হচ্ছে মূলধন। শেষ। আজকে আমরা হচ্ছে কোনো প্রকার উদ্বৃত্ত বা জেড টানবো না, আমরা জাস্ট সোজাসুজি করে ফেলবো। ঠিক আছে, এরকম ভাবে। তারপরে কি বলছিল আমাকে? কি বলছিল? হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমরা বলছিল 5 তারিখে কি লেনদেন দিচ্ছে? 5 তারিখে কি বলছে? ধারে আইনি সেবা দেওয়া হলো 45,000 টাকা। আমি ধারে সেবা প্রদান করছি। ঠিক আছে, ধারে সেবা প্রদান করছি, আমি একজন কি আইনজীবী। আমি বললাম যে ঠিক আছে, ওনাকে পরামর্শ দিলাম, ওনাকে আমি সেবা প্রদান করলাম, উনি বলল যে টাকাটা পরে দিয়ে যাবো। আমি বলছি যে ঠিক আছে, ওনার কাছ থেকে টাকা আমি পাবো, যখন আমি টাকা পাবো তখন আমার জন্য কি হয়ে যাবে? এটা দেনাদার হয়ে যাবে। তাহলে হচ্ছে দেনাদারের ঘরে কত চলে যাবে? জুন দেনাদারের ঘরে চলে যাবে 45,000 টাকা। ঠিক আছে, তারপর এটা আমার জন্য কি হইতেছে? আয় হইতেছে আয় মালিকানা সত্ত্বের ঘরের অংশ, এই কারণে মালিকানা সত্ত্বের ঘরে যাবে 45,000, মন্তব্যের ঘরে লিখে দিতে হবে আয়। শেষ। তারপরে 10 তারিখে কি বলছে? ধারে আসবাবপত্র ক্রয় করা হলো 28,000 টাকা। আসবাবপত্র ক্রয় করছি, আসবাবপত্র নামক একটা আমার কি সম্পদ বৃদ্ধি হবে, কত? 28,000। আসবাবপত্রের ঘরে 28,000। এখন ধারে যেহেতু ক্রয় করছি, ধারে ক্রয়, তার মানে কি উনি আমার কাছ থেকে টাকাটা পাবে। ঠিক আছে, আমার কাছ থেকে কেউ যখন টাকা পাবে, মানে আমার উপর দাবি করতে পারবে, তখন সে আমার জন্য কি পাওনাদার বা প্রদেয় হিসাব। তাহলে প্রদেয় হিসাবের ঘরে কত যাবে? 28,000 টাকা। ঠিক আছে, ওকে। তারপরে কি বললো? 25 তারিখে কি বলছে? ধারেকৃত আসবাবপত্রের মূল্য পরিশোধ 15,000 টাকা।
আসবাবপত্রের আমি কি বললাম, মূল্য পরিশোধ করলাম, মূল্য নগদে পরিশোধ করা হলো। ঠিক আছে, নগদে পরিশোধ করছি, তারপরে কি আমার নগদ থেকে 15,000 টাকা উল্লেখ মাইনাস করতে হবে। এখন 15,000 টাকা ধারে ক্রয় করছিলাম না, এই যে পাওনাদার ছিল ওনাকে কি আমি 28,000 টাকা দিয়ে ফেলছি, তার মানে কি 28,000 টাকার মধ্যে 15,000 টাকা দিয়ে ফেলেছি। এখন এই 28,000 থেকে আমার 15,000 টাকা কি করতে হবে, মাইনাস করতে হবে। ঠিক আছে, কারণ কি মাইনাস করতে হবে, শেষ। আর কোনো নির্দিষ্ট তারিখ দেওয়া নেই। এখন আমরা সবগুলা একসাথে যোগ করব, যোগের গুলো যোগ, বিয়োগের গুলো বিয়োগ। 1,60,000 মাইনাস 15,000, 1,45,000, 45,000, 45,000 আর 28,000-এর 28,000। এখন 28,000 থেকে 15,000 চলে গেলে থাকে হতেছে 13,000 আর 1,60,000 আর 45,000, 2,05,000। এই ঘরটার আমরা শেষ, এখানে শেষ, এখানে যাবো কি আমরা মোট। এখন আমাদের যোগফল করতে হবে। ঠিক আছে, যোগফল 1,45,000 আর 45,000, 1,90,000 আর 28,000, 2,18,000, 2,05,000 আর 13,000, 2,18,000। তাহলে 2,18,000 এই পাশে কি লিখবো, সমান সমান 2,18,000। শেষ, আনসার মিলে গেছে আমাদের। বোধ পাস তাসলিম নবা 2,18,000। হ্যাঁ ঠিক আছে, তোমার আনসার হয়েছে। তারপরের সৃজনশীলে যাই। তারপরের সৃজনশীল কি বলছে দেখো। ওকে, উদ্দীপকটা একটু পড়ি। উদ্দীপকে বলছে, ইনায়া ট্রেডার্স ফেব্রুয়ারি 2024 তারিখে বাতাসি ট্রেডার্সের নিকট নিম্নোক্ত পণ্য বিক্রয় করে। ফেব্রুয়ারি 1 নগদ 45 টাকা ধরে 110 কেজি চিনি। ফেব্রুয়ারি 5 42 টাকা ধরে 56 কেজি চিনি। তারপর ফেব্রুয়ারি 15 টাকা ধরে 35 কেজি মসুরির ডাল। ঠিক আছে, তারপর এখানে একটা নোট বলা আছে, কি বলছে, ইনায়া ট্রেডার্স এর মোট বিক্রয়ের উপর 10% কারবারি ভাট্টা মঞ্জুর করে। ঠিক আছে, কত বলছে কি, ইনায়া ট্রেডার্স এর মোট বিক্রয়ের পরিমাণ আমি কত টাকা বিক্রয় করছি। ঠিক আছে, কত টাকা বিক্রয় করছি, তার জন্য এটা কি লিখতে হবে, ঘর করতে হবে তারিখ, বিবরণ। ও ওয়ান মিস্টেক হয়ে গেল। আচ্ছা, এই ঘরটা আমাদের নাই, এটা মিস্টেক করে ফেলেছি। এই ঘরটা হচ্ছে আমাদের হবে না, এটা ক্রস, এটা ভুলে এসে পড়েছে, টেকনিক্যাল টিমের অজ্ঞতার কারণে আর কি। চলো আমরা আমাদের অঙ্কে ফিরে যাই। আকাশ ছোঁয়া ভালোবাসা, পাপিয়া আছোস ভাই, কে তুমি? আকাশ ছোঁয়া ভালোবাসা, আচ্ছা যে হোক, ভালোবাসা আকাশ পরিমাণ ছোক, সমস্যা নেই। চলো, টাকা টাকা, ঠিক আছে। এই ঘরটা হচ্ছে আমাদের এখানে নাই, এখানে হচ্ছে এই যে এই ঘরটা আমাদের এখানে থাকবে না, এটা সম্পূর্ণটা হচ্ছে স্লাইড মেকারের ত্রুটি, এটা আমাদের থাকবে না, এই ঘরটা এখানে নেই। ঠিক আছে, তারিখ, বিবরণ, টাকা টাকা, এই চারটা করে। কি বলছে কি এগুলো, একটু বড় করা লাগবে নাকি? এখন ঠিক আছে, ওকে ফাইন। চলো যাই, সবার ফার্স্টে কি বলছে, তারিখ কত, 2024 সাল ফেব্রুয়ারি
এক ফেব্রুয়ারি 1 তারিখ কি করছে, কি বিক্রয় করছে? নগদ 45 টাকা দরে 110 কেজি চিনি। ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা? মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, কত টাকা আমি বিক্রি করতেছি। তো কি লিখবো? চিনি বিক্রয়। ঠিক আছে, চিনি কত টাকা বিক্রয় করতেছি আমরা? কত টাকা বিক্রি করতেছি? 45 টাকা দরে 110 কেজি চিনি। তাহলে 1 কেজি চিনির দাম হইতেছে 45 টাকা, 45 গুণ 110, কারণ কি আমি 110 কেজি চিনি ক্রয় করছি। ঠিক আছে, এখন একটা জিনিস এখানে দেখো কি বলছে, ইনায়া ট্রেডার্সের মোট বিক্রয়ের উপর 10% কারবারি ভাট্টা মঞ্জুর করেন। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা মোট যে বিক্রয় করছি, ঠিক আছে, এই মোট বিক্রয়ের উপর 10% বাট্টা দিতে বলছে। তাহলে 45 ইন্টু 110, ক্যালকুলেটর প্লিজ। দেন না, হারেন না, এখন উপায়টা ধরে রেখেছেন যখন আপনার প্রপার্টি লয়ে যেতেছি। 45 ইন্টু 110, 4950। ইফতেখার ইসলাম বন্ধু, হ্যাঁ বন্ধু, কি অবস্থা, কেমন আছো? 4950। ঠিক আছে, ফেব্রুয়ারি 5 কি বলছে? চাল বিক্রয়। চাল বিক্রয়, চাল কত টাকা করছি? 42 টাকা দরে 56 কেজি। 42 টাকা দরে 56 কেজি। 56, 42 ইন্টু 56, 4352, সরি 2352। তারপরে কি বলছে, কি বিক্রয় করছিলাম? কি বলছে? 90 টাকা দরে 35 কেজি মসুরের ডাল। 90 টাকা দরে মসুর ডাল। মসুর ডাল বিক্রয় কত? 90 ইন্টু 35, 2700, 450, 3150। ঠিক আছে, কত? 4950, 4950 প্লাস 3150 কত আসছে? 10,452। ঠিক আছে, 10,452। এখানে দেখো একটা কথা বলা আছে, ইনায়া ট্রেডার্সের মোট বিক্রয়ের উপর 10% কারবারি ভাট্টা মঞ্জুর করেন। ঠিক আছে, আমি কি করছি? যত টাকার পণ্য বিক্রয় করছি, যত টাকার পণ্য এখানে আমি বিক্রয় করছি, ঠিক তার উপর আমি কি করতেছি? 10% বাট্টা দিতেছি, মাইনাস বাট্টা মানে ডিসকাউন্ট দিতেছি। কত? বাট্টা 10% বা 10%। ঠিক আছে, এখন 10,452 10% করলে কত আসে? 10,452 গুণ 10 শিফট পার্সেন্ট, কত আসছে? 1000। 1045। ঠিক আছে, 1045, 1045.2। ওকে, মাইনাস 1045.2, এটা মাইনাস করে দিতে হবে। মাইনাস করে দেওয়ার পর যেটা আসে ওইটাই হচ্ছে আমাদের কি আনসার। 10,452 মাইনাস 1045.2 কত আনসার আসতেছে? 9,406.8। এটাই হতেছে কি আমাদের আনসার। ঠিক আছে, আনস তাসনিম নোভা আনস 940.68 না, 9,406.8। আনসার হবে 9,406.8।
একটু দেখো, একটু দশমিকে ভুল হয়েছে হয়তোবা, ঠিক আছে। এইখানে দেখো অঙ্কটা আমি আবারও বলতেছি, একটু ভালো করে দেখো, ঠিক আছে। বলছে কি মোট বিক্রয়ের পরিমাণ, যত যেগুলো জিনিস করতেছে কি বলছে, নিম্নোক্ত পণ্য বিক্রি করেন। এখানে যতগুলো লেনদেন আছে সবগুলো লেনদেন কি বিক্রয় লেনদেন, ঠিক আছে। এখানে কোনো ক্রয় সংক্রান্ত কোনো লেনদেন নাই। তো আমাদের মোট বিক্রয় পরিমাণ লেনদেন করছি, কি কি বিক্রয় করছি, চিনি 45 টাকা দরে 110 কেজি, 42 টাকা দরে 56 কেজি, আর 90 টাকা দরে 35 কেজি, ঠিক আছে। এই জিনিসগুলাকে আমি বিক্রয় করছি। তো এখানে চিনি বিক্রয় জাস্ট টাকাগুলো লিখবা গুণ করে, কারণ কি আমার পণ্যের একক দেওয়া আর হচ্ছে কি কত টাকা ধরে, পণ্যের একক আর পণ্যের বিক্রয়ের মূল্য একক মূল্য, ঠিক আছে, দেওয়া। তো এখন আমরা সবগুলা একসাথে যোগ করব, যতগুলো জিনিস বিক্রি করছি। এখানে একটা কথা বলা আছে দেখো, ইনায়া ট্রেডার্সের মোট বিক্রির উপর 10% কারবারি বাট্টা মঞ্জুর করেন, যার কারণে আমার এই যত টাকা বিক্রয় করছি, এই যে এখানে আমার যত টাকা বিক্রয় আছে, এখানে যত টাকা বিক্রয় আছে, এই বিক্রয়ের উপর এই যে বিক্রয় টাকাটা আছে এটার উপর আমার 10% করতে হবে। 10% করলে যে টাকাটা আসে ওটা মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। তারপরে যাই, উপযুক্ত কি বলছে, খতে কি বলছে, উপযুক্ত লেনদেনের ভিত্তিতে একটি প্রামাণ্য দলিল প্রস্তুত করো। ভাইরা প্রামাণ্য দলিল মানে কি একটু কমেন্ট সেকশনে জানাও তো। আচ্ছা, প্রামাণ্য দলিল বলো। লেনদেনের প্রামাণ্য দলিল বলছে, ঠিক আছে। এই প্রামাণ্য দলিল মানে কি, ইকরা বলতেছো চালান, ঠিক আছে। আর বাকিরা একটু কমেন্ট সেকশনে জানাও তো প্রামাণ্য দলিল মানে কি। লেনদেনের প্রামাণ্য দলিল বলছে, ঠিক আছে। এটা প্রায় প্রত্যেক বছরই বা অধিকাংশ সময় হইতেছে তোমাদের বোর্ড পরীক্ষায় থাকে। লেনদেনের প্রামাণ্য দলিল কাকে বলা হয়, চালান তৈরি করতে হবে। আচ্ছা, চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ডেবিট ভাউচার, ইটিসি, না প্রামাণ্য দলিল না। তাসনিম নোভা রং আনসার। চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ভাউচার, ইটিসি সবগুলাকে একসাথে চালান বলে না, সবগুলাকে বলা হয় ব্যবসায়িক লেনদেনের দলিল পত্র। চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট, এই সবগুলাকে একত্রে বলা হয় ব্যবসায়িক লেনদেনের প্রামাণ্য দলিল। কিন্তু ব্যবসায়িক লেনদেনের দলিল পত্র দিয়ে যদি বলা হয় লেনদেনের প্রামাণ্য দলিল প্রস্তুত করো, মানে হচ্ছে আমার চালান করতে হবে। প্রামাণ্য দলিল মানে হচ্ছে চালান, ঠিক আছে। এই যে প্রামাণ্য দলিল, এই প্রামাণ্য মানে হচ্ছে দেখো চালান। তোমরা হচ্ছে তোমাদের মেইন বইয়ের চালান যে পার্ট আছে ওই পার্টে সবার ফার্স্টে লেখা আছে, মেইন বইয়ের খুব সম্ভবত 17 পৃষ্ঠায়, মেইন বইয়ের 17 পৃষ্ঠায় দেখবা বলা আছে চালান হলো পণ্য ক্রয় বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল হলো চালান, ঠিক আছে। 17 পৃষ্ঠায়। এটাই তো প্রামাণ্য দলিল না, এইটাই তো প্রামাণ্য দলিল না। প্রামাণ্য দলিল শুধুমাত্র চালান। আর যেগুলা তুমি বলছো চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট, ওই সবগুলাকে একত্রে বলা হয় ব্যবসায়িক লেনদেনের দলিল পত্র। কি বলে, ব্যবসায়িক লেনদেনের দলিল পত্র বলে, ঠিক আছে। আর শুধুমাত্র প্রামাণ্য দলিল বললে হচ্ছে আমার চালান তৈরি করতে বলছে। চলো আমরা চালান তৈরি করি, ঠিক আছে। চালান একটা পড়লে এটা হইতেছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে কি চালান পড়লে চালান আর ক্যাশ মেমো এক। আচ্ছা চলো এটা দেখাই, আগে আমরা অঙ্ক করি তারপর হইতেছে দেখাই দেব, ঠিক আছে। আমার প্রামাণ্য দলিল প্রস্তুত করতে বলছে, অর্থাৎ কি চালান তৈরি করতে বলছে। এখন আমাদের চালানে কি আসবে,
চালানে কি আসবে? চালানে আসতেছে আমার চালানে হচ্ছে আমার বাকিতে যে ক্রয় বিক্রয় লেনদেনগুলো আছে ওইগুলা আসবে, ঠিক আছে। তো এখন আমরা ব্যবসায়িক, সবার ফার্স্টে কি লিখতে হবে? আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম কি লিখতে হবে? ইনায়া ট্রেডার্স। ইনায়া ট্রেডার্স। ইনায়া ট্রেডার্স। তারপর কি লিখবো? চালান। তারিখ চলে যাবে ডান পাশে। তারিখ কত? ফেব্রুয়ারি 5, ফেব্রুয়ারি 5, 2024। এই বাম পাশে আসবে চালানে, আসবে কি? চালান নং। চালানে আসবে চালান নং। যদি চালান নং প্রশ্ন দেওয়া থাকে তাহলে আমরা এখানে অবশ্যই চালান নং লিখবো, আর যদি না দেওয়া থাকে তাহলে চালান নং লেখার প্রয়োজন নেই। তারপর এখানে কি লিখবো? ক্রেতার নাম। ক্রেতার নাম কি? ক্রেতার কি নাম? বাতাসি ট্রেডার্স। বাতাসি ট্রেডার্স। ঠিকানা এখানে দেওয়া নাই, যদি দেওয়া থাকতো তাহলে আমরা অবশ্যই লিখতাম। ঠিক আছে, শেষ। তারপর হচ্ছে আমাদের এরকম একটা বক্স করতে হবে। বক্সের ভিতরে শিরোনাম থাকবে। শিরোনামে কি থাকবে? সর্বপ্রথম ক্রমিক নং 1, বিবরণ, টাকা, আচ্ছা সরি এটা হবে দর, পরিমাণ, টাকা। ঠিক আছে, চলো 5 তারিখের কি বলছে? 5 তারিখে কি বলছে? 42 টাকা ধরে 56 কেজি চাল বিক্রয়। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? শুধুমাত্র চাল কত টাকা করে? 42 টাকা। দর কত বা দাম কত? 1 কেজির দাম হচ্ছে 42 টাকা। এরকম কত পরিমাণ কেজি? 56 কেজি। ঠিক আছে, 42 ইন্টু 56 কত আসতেছে? টোটাল 42 ইন্টু 56 2352। শেষ। ঠিক আছে, মাইনাস এখানে যে ওই যে একটা কথা বলা আছে, ইনায়া ট্রেডার্স এর মোট বিক্রয়ের উপর 10% কারবারি ভাট্টা মঞ্জুর করেন। এখানে কি লিখতে হবে? মাইনাস ভাট্টা 10%। মাইনাস ভাট্টা 10%। ঠিক আছে, 10% করলে আসে 235.2। মাইনাস করে দিতে হবে 235.2। এখানে মাইনাস করলে কত আসে? 2352। 2352 মাইনাস 235.2 2116.8। 2116.8। ঠিক আছে, তারপর আমাদের জেড টেনে দিতে হবে। এই সম্পূর্ণ জিনিস একটু বক্সের ভিতরে রাখবা। এখন নিচে কিছু কাজ আছে বা নিচে কিছু কথা আছে। ডান পাশে বিক্রেতার স্বাক্ষর। বিক্রেতার স্বাক্ষর। বিক্রেতার স্বাক্ষর কই?
বিক্রেতার স্বাক্ষর। এই পাশে ডান পাশে কিছু কথা আসছে, টাকা ব্র্যাকেট দেওয়া, কথায় ব্র্যাকেট কি লিখবো আমরা, এই টাকার অ্যামাউন্ট কত, 2116 টাকা কথায় 2116 টাকা মাত্র। বিশেষ দ্রষ্টব্য, বি মানে বিশেষ, দ্র মানে হচ্ছে দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য। ভুল ত্রুটি সংশোধন, আচ্ছা এখানে বিক্রয় শর্ত আছে একটু, বিশেষ দ্রষ্টব্যটা একটু পরে হবে, এর আগে আসবে বিক্রয় শর্ত বিক্রয় শর্ত। যদি এখানে কিছু বলা থাকতো, ঠিক আছে, এই যে এখানে আমি বিক্রয় করছিলাম, এখানে যদি এরকম কিছু বলা থাকতো, এখানে যদি এরকম কিছু বলা থাকতো 2/10 নিট 30, একটা শর্ত দেওয়া থাকতো, ঠিক আছে। এটার মানে কি, এটার মানে হচ্ছে 2 দিনের ভিতরে টাকা পরিশোধ, 10 দিনের ভিতরে টাকা পরিশোধ করলে 2% বাট্টা পাবে, আর নিট 30 অর্থাৎ তাকে 30 দিনের ভিতরে বাট অবশ্যই পরিশোধ করতে হবে। যদি এরকম কিছু শর্ত দেওয়া থাকতো তাহলে হচ্ছে কি আমার এখানে এই শর্তটা লিখতে হতো, যদি দেওয়া না থাকলে দিতে হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য নিদ্র, ঠিক আছে। এখানে দ্রষ্টব্য দিয়ে আমরা কি লিখবো, ভুল ত্রুটি সংশোধনযোগ্য, ভুল ত্রুটি সংশোধন যোগ্য, ঠিক আছে। তারপরে যাই আমরা, তারপরে কি বলছি, উপযুক্ত নগদ লেনদেনের ভিত্তিতে প্রয়োজনীয় দলিল প্রস্তুত করো, ঠিক আছে। এখানে কি বলছে একটা কথা, কিসের ভিত্তিতে, নগদ লেনদেনের ভিত্তিতে। এখন নগদ লেনদেনের ভিত্তিতে আমরা কোন দলিল প্রস্তুত করব, একটু কমেন্ট সেকশনে জানাও তো, একটু কমেন্ট সেকশনে জানাও। নগদ লেনদেনের ভিতরে আমরা হচ্ছে কি বলবো, একটু জানাও, বলো। তাসনিম নোবা, ক্যাশ মেমো, তারপর হ্যাঁ আমরা ক্যাশ মেমোই তৈরি করতে হবে, কারণ কি ক্যাশ মেমোতে হচ্ছে যত প্রকার নগদ লেনদেন আছে, ক্যাশ মেমোতে নগদ লেনদেন আসবে, ঠিক আছে। নগদ লেনদেন, ক্যাশ মেমোতে যত প্রকার লেনদেন আছে ওই সবগুলো আর কি, ওই লেনদেনগুলো আসবে, ঠিক আছে, নগদ লেনদেনগুলো। এখন এই উদ্দীপকে আমাদের নগদ লেনদেন কোনটা আছে দেখো তো একটু, নগদ লেনদেন কোনটা আছে, এই যে ফেব্রুয়ারি 1 তারিখ নগদ 45,000 টাকা ধরে 110 কেজি চিনি ক্রয়, ঠিক আছে। নগদ 45 টাকা ধরে 110 কেজি চিনি ক্রয়, চিনি বিক্রয়, ঠিক আছে। এখন এটার মধ্যে আমরা কি করতে হবে, এই ক্যাশ মেমোতে লিখতে হবে, ঠিক আছে। উপরে লিখতে হবে ইনায়া ট্রেডার্স, উপরে লিখতে হবে ইনায়া ট্রেডার্স। এখানে হচ্ছে আমরা যেই প্রতিষ্ঠানের হিসাব করতেছি ঠিক ওই প্রতিষ্ঠানের নাম লিখবো, ঠিক আছে, কি ইনায়া ট্রেডার্স, ঠিক আছে। আর যার কাছে বিক্রয় করছেন, কার কাছে বিক্রয় করছেন, বাতাসি ট্রেডার্স,
ঠিক আছে, 82 ট্রেডার্স, ঠিক আছে। ইনার ট্রেডার্স, তারপর আমরা কি লিখবো, ক্যাশ মেমো। ক্যাশ মেমো, ক্যাশ মেমোতে হচ্ছে আমরা ভাউচার নং থাকবে, ঠিক আছে। ক্যাশ মেমোতে ভাউচার নং থাকবে, যদি ভাউচার নং উল্লেখ থাকে তাহলে আমরা ভাউচার নং লিখবো, আর যদি উল্লেখ না থাকে আমরা ভাউচার নং লিখবো না, ঠিক আছে। এখানে ওইটার মতো সেম, ক্রেতার নাম, ক্রেতা কে কিনতেছে, কে কিনতেছে, 82 ট্রেডার্স, ঠিক আছে। তারপর কি আসবে এখানে, এখানে আসবে ঠিকানা। ওই পাশে কি বরাবরের মতোই তারিখ, তারিখ ফেব্রুয়ারি 1, 2024। ওকে, এখন দেখা যাক কি করে এটাকে। এখন ওইটার মতো আগের মতোই সেম, ক্রমিক নং, বিবরণ, দর, পরিমাণ, টাকা। ক্রমিক নং কত, 1। বিবরণে কি বলছে, চিনি বিক্রয়, চিনি বিক্রয় কত টাকা করে, 45। কত কেজি, 110 কেজি, ঠিক আছে। 45 × 10, 4950 টাকা। এখানে একটা কথা আছে না, ইনার ট্রেডার্স মোট বিক্রয়ের উপর 10% কারবারি বাট্টা প্রদান করেন, 10% কারবারি বাট্টা প্রদান করেন। ওই কারবারি বাট্টাটা এখানে কি করতে হবে, মাইনাস করতে হবে, মাইনাস বাট্টা, ঠিক আছে। মাইনাস বাট্টা মাইনাস করতে হবে, কত, 495। মাইনাস করলে কত থাকে, 4900, 4950 মাইনাস 495, 4455, 4455 শেষ। আমরা এখানে হিসাবে যেটা টেনে দেব। এখন এখানে কি লিখতে হবে, টাকা কোথায়, টাকা কোথায়, 4000, টাকা কোথায়, কি লিখবো, 4455 টাকা মাত্র। ঠিক আছে, আর এখানে নিচে আসবে ক্রেতার স্বাক্ষর। আচ্ছা, এখানে কি লিখবো, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, ঠিক আছে। বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। এখানে হচ্ছে বরাবরের মতোই বিক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর, আর এখানে আসবে
ক্রেতার স্বাক্ষর। ঠিক আছে, এখান থেকে একটা এমসিকিউ আসে। এমসিকিউটা কি? ক্রেতা ও বিক্রেতার উভয়ের স্বাক্ষর থাকে লেনদেনের কোন দলিলে? আনসার হবে কি? ক্যাশ মেমোতে। ঠিক আছে, ক্রেতা বিক্রেতা উভয়ের স্বাক্ষর থাকে ক্যাশ মেমোতে। আচ্ছা চলো, এখন আমাদের কি হচ্ছে, কি করতে হবে? এখন আমরা একটু দেখি এখন কি দেখা যায়। এখন ছোট করে বোর্ডটা, ঠিক আছে ভাইয়ার থেকে ছোট হইব না? আর ছোট হবে? আচ্ছা এখন দেখো, চালান, আমরা চালান করলাম, ক্যাশ মেমো করলাম, দুইটা জিনিস করলাম। ঠিক আছে, বাইচে গেছি, দেখা লাগতো। চালান করলাম, ক্যাশ মেমো করলাম। অনেক শিক্ষার্থীরা একটা কাজ করো কি, চালানের জন্য ঘর মুখস্থ করো বা ছক মুখস্থ করো, যেটাই বলা হয়। আবার অনেকে করো কি, ক্যাশ মেমোর জন্য ছক মুখস্থ করো। দুইটার জন্য হচ্ছে কি, দুইটা ছক মুখস্থ করো। এখানে টোটাল ছক আছে 6টার জন্য 6টা ছক মুখস্থ করো। কিন্তু আসলে আমাদের 6টা ছক মুখস্থ করার দরকার নেই, যে কোনো 3টা শিখবো, বাকি 3টা আমাদের জন্য কি ফ্রিতে আসবে। কিভাবে দেখো, একটু দেখো, রেড কাল দেখি, হ্যাঁ একটাই নেই, ঠিক আছে। চালানে থাকবে আমার কি, চালান নং। চালানে কি থাকবে? চালানে থাকবে চালান নং। ঠিক আছে, আর ক্যাশ মেমোতে থাকবে ক্যাশ মেমো। এই যে ক্যাশ মেমো, এটাতে থাকবে কি, ভাউচার নং। ঠিক আছে, তাহলে আমাদের পার্থক্যের জায়গা কত? এটা 1 নাম্বার পার্থক্য, সর্বপ্রথম পার্থক্য বাম পাশ থেকে। হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রির মতো করে। হ্যাঁ এক্স্যাক্টলি তাই, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ক্যাশ মেমোতে ভাউচার নং, চালানে কি থাকতেছে আমাদের, চালান নং। ঠিক আছে, তাহলে আমার পার্থক্য জায়গা কত নাম্বার? এটা আমাদের 1 নাম্বার পার্থক্য। ঠিক আছে, এখানে ক্রেতার নাম, ওইখানে ক্রেতার নাম, ওইখানে তারিখ, ঠিকানা, ক্রেতার নাম, ঠিকানা, তারিখ। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ওকে। তারপর কি, ঘরে ক্রমিক নং বিবরণ দর পরিমাণ টাকা, ক্রমিক নং বিবরণ দর পরিমাণ টাকা, এতটুকু পর্যন্ত সেম। এরপরে কি আসতেছে, টাকা কথায় বিক্রেতা, টাকা কথায় বিক্রয় শর্ত। এখানেও টাকা কোথায় আসতেছে, জাস্ট একটা জিনিস নাই, সেটা কি মিসিং? এই যে বিক্রয় শর্ত। ঠিক আছে, তাহলে পার্থক্যের জায়গা কত? এটা পার্থক্য নাম্বার 2, 2 নাম্বার পার্থক্য। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পার্থক্য। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলা আছে, বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধনযোগ্য। এখানে কি বলা আছে, বিশেষ দ্রষ্টব্য বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কয় নাম্বার? 3 নাম্বার পার্থক্য। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পার্থক্য। সবার লাস্টে এখানে কি বলছে, এখানে স্বাক্ষর একটা বেশি হবে। কার স্বাক্ষর? ক্রেতার স্বাক্ষর। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার পার্থক্য। এই 4টা জিনিস যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, আমরা সব ছক হচ্ছে যে কোনো একটা শিখবো, বাকি আরেকটা হচ্ছে ফ্রি পাবো। কিভাবে? জাস্ট 4টা জায়গায় হচ্ছে পার্থক্য কি দেখো, চালানে থাকতেছে আমার চালান নং। ঠিক আছে, চালানে চালান নং, আর ক্যাশ মেমোতে ভাউচার নং। এটা হচ্ছে সর্বপ্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য যেখানে হচ্ছে, চালানে বিক্রয় শর্ত আছে, ক্যাশ মেমোতে বিক্রয় শর্ত নাই। ঠিক আছে, 3 নাম্বার পার্থক্য হইতেছে কোনটা? বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধনযোগ্য। ঠিক আছে, এই যে চালানে থাকবে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। ঠিক আছে, চালানে হচ্ছে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, এটা থাকতেছে। আর আমাদের কি থাকতেছে, ভুল ত্রুটি সংশোধনযোগ্য বা ভুল ত্রুটি সংশোধনযোগ্য এটা থাকবে না। কি থাকবে? আমাদের থাকবে হচ্ছে বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না। ঠিক আছে,
আর সর্বশেষ আরেকটা পার্থক্য সবার লাস্টে যেটা, ওইটা হচ্ছে বাম পাশে, আমার বাম পাশে ক্রেতা স্বাক্ষর নামক আরেকটা ঘর হবে। ঠিক আছে, তো এই আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। ক্লাস শেষ করার আগে হচ্ছে একটু কথা আছে। কথা হচ্ছে আমাদের পরীক্ষার তারিখ বা রুটিন ঘোষণা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, রুটিনটা কততে? রুটিনটা হচ্ছে আমাদের এপ্রিল 10। ঠিক আছে, 10ই এপ্রিল, 10/4/2025। ঠিক আছে, এই 10/4/25 আগে আমাদের হাতে কতদিন সময় আছে একটু গণনা কার্যতে যাই। চলো, আজকে হচ্ছে কত তারিখ? আজকে ডিসেম্বর 14। আজকে 3 শেষ। কালকে থেকে যদি ধরি আমি 15, 12, 24 থেকে ডিসেম্বর মাসে, পুরা ডিসেম্বর মাস, এখানে হচ্ছে পুরা ডিসেম্বর মাসে আমার হচ্ছে আরো 17 দিন সময় আছে, 15 তারিখ দিন থেকে শুরু করে। ঠিক আছে, জানুয়ারি মাস, কি মাস? জানুয়ারি মাস। জানুয়ারি মাস হচ্ছে কতদিন? 31 দিন। তারপর ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস এটা হচ্ছে আমাদের লিপ ইয়ার না, সেই ক্ষেত্রে হচ্ছে 28 দিনে যাবে। তাহলে 28 দিন। আর কি আছে? 28 দিন। মার্চের রোজা, মার্চের রোজা, রোজাতে হচ্ছে 31 তারিখ পর্যন্ত 31 দিন। এপ্রিল 10, এপ্রিল 10 তারিখ পরীক্ষা। তার আগে হচ্ছে আমাদের ঈদ আছে, ঈদের আগে হচ্ছে বন্ধ। এপ্রিলের 10 দিন বা পরীক্ষার জন্য ওই 10 দিন আমি বাদ দিয়ে রাখলাম। ঠিক আছে, তাহলে একটু ক্যালকুলেশন করো। 17, 31, 48, 48 আর 28 হচ্ছে 76 আর 31, 107 দিন। ঠিক আছে, পরীক্ষার জন্য আমাদের হাতে সময় আছে আর মাত্র 107 দিন। ভাইরা, আমাদের সাবজেক্ট যেন কয়টা? সাবজেক্ট হচ্ছে কত টোটাল? 12টা। আচ্ছা ঠিক আছে, এখানে তো হচ্ছে ইয়া করছিলাম আমরা, হচ্ছে ধরো একদিন বাড়াই নেই আমরা রাউন্ড ফিগার মিলানোর জন্য। কত? 108 দিন ধরে ফেলি। এপ্রিল মাসে আমরা একদিন পড়ব, 108 দিন। এই 108 দিন রে আমাদের সাবজেক্ট হতেছে কয়টা? 12টা। ঠিক আছে, 12 দ্বারা ভাগ করো তো। 108 ভাগ চিহ্ন 12 ইকুয়াল টু কত থাকতেছে? 9 দিন। তার মানে একটা বই শেষ করার জন্য, একটা সাবজেক্ট শেষ করার জন্য তোমার হাতে সময় আছে মাত্র 9 দিন। ঠিক আছে, এই 9 দিনে তোমার হিসাব বিজ্ঞান বলো, এসএসসি বলো, ফিনান্স বলো, ম্যাথ বলো, ঠিক আছে, এই ম্যাথ সাবজেক্ট ধরবা, তোমার হাতে মাত্র কমপ্লিট করার জন্য 9 দিন সময় আছে। ঠিক আছে, তো এখন থেকে হইতেছে বাচ্চারা পড়াশোনার প্রতি মনোযোগী হোক। আমাদের হাতে সময় খুবই কম, সময় খুবই সীমিত, খুবই অল্প, খুবই অল্প। এই মুহূর্তে পড়াশোনায় হচ্ছে গাফিলতি করার কোনো সুযোগ নেই আমাদের হাতে। ঠিক আছে, তো আজকের ক্লাসের ক্যাপশনে 3টা সৃজনশীল HW দেওয়া আছে। ঠিক আছে, HW 3টা সৃজনশীল দেওয়া আছে ক্লাসের ক্যাপশনে। ওই HW গুলা হচ্ছে তোমরা করবা বাসায়। করতে গিয়ে যদি কোনো প্রকার সমস্যা মনে করো, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, ওই মেসেঞ্জার গ্রুপে হচ্ছে একটু নক করবা, বা হচ্ছে যদি মেসেঞ্জার গ্রুপে নক করতে দ্বিধাবোধ মনে করো, সেই ক্ষেত্রে হচ্ছে আমার পার্সোনাল আইডি আছে, আমার পার্সোনাল আইডিতে নক করতে পারো, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। HW গুলো করবো, আর যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক ভালো। সেই ক্ষেত্রে তোমরা HW গুলো করবা। ঠিক আছে, করার পর তোমরা হচ্ছে ছবি তুলে আমাদের যে শিক্ষাঙ্গন SSC and HSC অনলাইন একাডেমিক কেয়ার ওই গ্রুপ আছে, ওই গ্রুপটাতে হচ্ছে পোস্ট করবা এন্ড ক্যাপশনে লিখে দিবা অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2 HW। ঠিক আছে, ক্যাপশনে লিখে দিবা
ক্যাপশনে লিখে দেবা হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় HW। ঠিক আছে, HW লেখার পর সাথে হচ্ছে আমাকে হচ্ছে একটা মেনশন দিয়ে দিতে পারো @MD মুশফিকুর রহমান। ঠিক আছে, আমাকে হচ্ছে একটু মেনশন দিয়ে দিও, তাহলে হচ্ছে আমি দেখতে পারবো আমার সাথে আমার কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন এসে পড়বে কে কে HW করেছো বা HW তে কোনো প্রকার ভুল ত্রুটি আছে কিনা। ঠিক আছে।